আচ্ছা, তাহলে দেখো নদীর এবারে কাজ, তাহলে আমরা কী পড়লাম? নদীর কাজ বলতে আমরা বুঝবো, ঠিক আছে, নদীর ক্ষয় কাজ, আর কী কী আছে বলো? বহন হ্যাঁ, আর সঞ্চয়। সঞ্চয়। তাহলে নদীর ক্ষয়, বহন, সঞ্চয় তিনটে কাজই কিন্তু করে। তো নদীর ক্ষয় কাজগুলো তাহলে কী কী বললাম? প্রথম বললাম অবঘর্ষ, সরি আমাদের জলপ্রপাত ক্ষয়। তাহলে জলপ্রপাত ক্ষয় মানে কি? তাহলে একটা জায়গায় আমার উঁচু স্থান থেকে যখন জলটা পড়ছে তাকে আমরা বলছি কি? জলপ্রপাত ক্ষয়। তাহলে একটা নির্দিষ্ট উঁচু স্থান, তাহলে জল আমার এই বয়ে বয়ে এলো, তাহলে নিচে পড়ছে, তার জলের যে আঘাতে সেখানে কিন্তু একটা ক্ষয় হবে, গর্ত তৈরি হবে, এটাকে আমরা বলবো কি? জলপ্রপাত ক্ষয়। অবঘর্ষ ক্ষয় কী বললাম? যে একটা নির্দিষ্ট যে নদী খাত, নদী খাতের মধ্য থেকে তাহলে আমার কী যাচ্ছে? জল যাচ্ছে, এবং সেই জলের সাথে কী বয়ে যাবে? জলের সাথে আমার ধরো নুড়ি কাকর বালি এ সমস্ত ইত্যাদিগুলো বয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এই যে এটা খাতের মধ্যে থেকে যখন আমার নুড়ি কাকর বালিটা জলের সাথে বয়ে যাচ্ছে, তুমি ধরো যদি কোনো কারণে সমুদ্রের ধারে যদি কখন দাঁড়াও, বা ধরো কোনো ফাঁকা মাঠে যদি দাঁড়াও, বিশাল জোরে যদি বাতাস যায়, মানে বাতাসটা ধরো বইছে আমার বালিপূর্ণ বাতাস, দেখবে গায়ে যেমন কেন ক্যাঁক ক্যাঁক করে মানে বিধে বিধে যায় না? হ্যাঁ, এরকম একটা লাগে তো। ঠিক তেমনই এই যদি এখানে কোনো যদি একটা শিলা থাকতো, যে শিলা থাকতো, তাহলে এই যে বাতাসটা যখন যাচ্ছে শিলার গা ঘষে যাবে, তো ক্ষয় হবে। ঠিক তেমনি নদীর তলদেশে তাই হয়। একটা নদীর খাতের মধ্য থেকে যখন আমার জলটা যাচ্ছে, নুড়ি কাকর বালি সমৃদ্ধ জল, তাহলে সেই জলটা কী করছে? সেখানে কিন্তু ক্ষয় কাজ করতে করতে যাবে। তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি কি, এই যে তাদের নদীর এই যে গাটা নদীর তলদেশ হতে পারে, বা নদীর দুই পার্শ্ববর্তী আমার দেয়ালটা হতে পারে। একটা নুড়ি কাকর বালি যাচ্ছে, ধাক্কা মারতে 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 যাচ্ছে, কখনো নিচে ধাক্কা মারছে, কখনো সাইডে ধাক্কা মারছে, আলটিমেটলি এরও ক্ষয় হবে, নদীর গাত্রেরও কিন্তু ক্ষয় হবে। বোঝা গেল জিনিসটা তো? তাহলে এটাকে আমরা বলবো কি? অবঘর্ষ ক্ষয়। আর ঘর্ষণ ক্ষয়টা কি? এই নদী খাতের মধ্যে থেকে যে জলটা যাচ্ছে, সেই জলের সাথে যখন নুড়ি কাকর বালিগুলো বয়ে যাচ্ছে, তারা যখন একে অপরের সাথে, মানে নদীর যে গাত্র বা নদীর যে তলদেশ বা পার্শ্বদেশ, তার সাথে কোনো রকম সম্পর্ক নয়, এরা নুড়ি কাকর বালি দুটো একে অপরের সাথে ধাক্কা খেতে খেতে যখন এগিয়ে যাবে, তারা উৎস অঞ্চল থেকে মানে নিচের দিকে, বা পার্বত্য অঞ্চল থেকে নিচের দিকে যখন তারা একে অপরের মধ্যে ধাক্কা খেতে খেতে যখন এগিয়ে যাচ্ছে, তখন তাকে আমরা বলছি কি? ঘর্ষণ ক্ষয়। হয়ে গেল। বুদবুদ ক্ষয় কাকে বলবো? তারপরে হচ্ছে বুদবুদ ক্ষয়। ঠিক আছে, তাহলে কী কী হবে বললাম? জলপ্রপাত ক্ষয় বলো, জলপ্রপাত ক্ষয়। জলপ্রপাত ক্ষয় আছে। হ্যাঁ, কী বললাম তারপরে? অবঘর্ষণ ক্ষয়। অবঘর্ষ ক্ষয়। তা ঘর্ষণ ঘর্ষণ ক্ষয় বললাম। এবার বলবো বুদবুদ ক্ষয়। বুদবুদ ক্ষয়টা কি? বুদবুদ ক্ষয়টা হচ্ছে, ধরো একটা বড় শিলাখণ্ড, তার মধ্যে ধরো আমার একটা কোনো ছিদ্র আছে, হ্যাঁ। সেই ছিদ্রের মধ্যে কে প্রবেশ করে আছে? বাতাস প্রবেশ করে আছে। সেই ছিদ্রযুক্ত শিলাটাকে যদি আমি কোনো কারণে আমি একটা জলের মধ্যে চুবিয়ে দিই, কী দেখতে পাবে? দেখো বুদবুদ বুদবুদ করে কি জিনিসটা উঠছে না? তুমি যারা বালতির মধ্যে যদি একটা বড় ঢিল বা মাটির ঢিলটাকে যদি ঢুকিয়ে দাও, দেখো বুদবুদ বুদবুদ করে। কেন বুদবুদ করে উঠছে? কারণ ওই ঢিলের মধ্যে কোনোটা জায়গায় নিশ্চয়ই ছিদ্র আছে, ছিদ্রের মধ্যে কী আছে? বাতাস আটকে ছিল, এই বাতাসটা মুক্তির পথ খুঁজছিল। এই যে বাতাসটা যে মুক্তির পথ খুঁজছিল, মুক্ত হওয়ার জন্য তারা কী করবে জানো তো? ওই যে ছিদ্রটা, ধরো যদি কোনো কারণে আমার একটা বড় যে তার মাঝখানে ছোটো একটা ছিদ্র আছে, ছিদ্রের মধ্যে বাতাসটা আছে, তো এই বাতাসটা বেরোনোর জন্য কী করবে? ওই ছিদ্রের যে দুপাশে দেয়ালটা আছে, দেয়ালের গায়ে কি চাপ তৈরি করবে। চাপ তৈরি করলে কী হবে? শিলাটা তখন ভেঙে যাবে, বুঝলে? কারণ বাতাসটা মুক্ত হতে চাইছে। হ্যাঁ, এই যে বুদবুদ করে উঠে এটা বাতাস বেরিয়ে আসছে অ্যাকচুয়ালি কিন্তু, তাই তো? তাহলে এটাকে আমরা বলবো কি? বুদবুদ ক্ষয়। ক্লিয়ার? এই বুদবুদের মানে এতটা শক্তি তুমি কল্পনা করতে পারবে না, ঠিক আছে? মানে একটা 1 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত একটা বুদবুদ কত মানে কত কেজি একটা হাতুড়ির আঘাতের মতন সমান, এত চাপ তৈরি করতে পারে তারা। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে তোমার কি? দ্রবণ ক্ষয়। দ্রবণ ক্ষয়টা কি? দ্রবণ মানে জানো, তুমি যদি একটা ধরো একটা জায়গায় তুমি যদি লবণ ফেলে রাখো, জল ঢেলে দাও, কী দেখতে পাবে কিছুক্ষণ পর? এই লবণটা জলের সাথে গুলিয়ে চলে গেছে। তাহলে কোনো শিলা যদি দেখতে পাই, লবণাক্ত শিলা বা লবণাক্ত খনিজ পদার্থ যদি কোনো থাকে, ঠিক আছে, সেগুলো কী হয়? মানে কোনো লবণ সমৃদ্ধ কোনো শিলা, তার উপর থেকে যদি আমার যদি জল প্রবাহিত হয়, সেই লবণটাকে তার সে দ্রবীভূত করে নিয়ে কিন্তু এগিয়ে চলে যাবে, তাই তো? এটাকে আমরা বলি দ্রবণ ক্ষয়। তাহলে এগুলো গেল সব হচ্ছে আমাদের নদীর ক্ষয় কাজ। ক্লিয়ার এ পর্যন্ত? গুড। আচ্ছা, তারপরে দেখো নদীর ক্ষয় কাজ বুঝতে পারলে, তারপরে নদীর সঞ্চয় বহন কাজ। এই যে নদীতে ক্ষয় কাজটা হলো, এবার সেই জিনিসগুলোকে বয়ে নিয়ে যেতে হবে। তো নদীর বহন কাজের আগে তোমাকে আমি একটা ভালো উদাহরণ দিয়ে দেবো। সেটা হচ্ছে, দেখো তুমি মানে জিনিসটাকে রিলেট করতে পারবে। আমাদের নদীর বহন কাজ মূলত 4টে পদ্ধতি আছে, ঠিক আছে তো? সেটা একটা হচ্ছে দ্রবণ পদ্ধতি, তারপরে একটা হচ্ছে ভাসমান পদ্ধতি, ঠিক আছে, একটা লম্ফদান পদ্ধতি, আর হচ্ছে গড়িয়ে গড়িয়ে যাওয়া পদ্ধতি বা গড়ানো পদ্ধতি। এই 4টে পদ্ধতি আছে। এই 4টে পদ্ধতিকে তুমি যদি একটা মানে মানুষের সাথে যদি রিলেট করতে পারো, বুঝতে পারবে মানুষের ব্যাগ বয়ে নিয়ে যাওয়ার ঘটনার সঙ্গে। মানেটা কেমন? দ্রবণ পদ্ধতি মানেটা কি? ধরো এই যে জলটা আমার যাচ্ছে, জলের সাথে আমার লবণটা কিন্তু দ্রবীভূত অবস্থা আছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি না।
লবণ কিন্তু সে বয়ে নিয়ে যাচ্ছে, যে কোনো মানে লবণযুক্ত শিলাকে ক্ষয় করে দ্রবীভূত করে সে কিন্তু বয়ে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছি না। যেমন আমাদের মানুষের মানি ব্যাগটা যেমন প্যান্টের পকেটের মধ্যে থাকে, আমি চলে যাচ্ছি, আমার কাছে কিন্তু এটাকে ভালো মানে বিশাল বোঝা মনে হচ্ছে, তা নয় কিন্তু আমাকে সেটা লোকে দেখতেও পাচ্ছে না। মানি ব্যাগ যেমন আমাদের শরীরের সাথে যেমন মিশে থাকে, জলের সাথে কিন্তু সেই খনিজ লবণটা কিন্তু মিশে থাকছে, তাহলে কিন্তু সে আরামসে কিন্তু বয়ে চলে যাচ্ছে। তাহলে একটা হয়ে গেল কি, দ্রবণ পদ্ধতিতে বহন। ওকে, 2 নম্বর পদ্ধতি যেটা আছে সেটা হচ্ছে কি ভাসমান পদ্ধতি। ভাসমান পদ্ধতি মানে কি, ও জলের সাথে ভেসে 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 যাবে, তেমন কোনো মানে খুব একদম সূক্ষ্ম পলিকণা কাদাকণা যেগুলো থাকবে, বালিকণা যেগুলো থাকবে, সব জলের সাথে বয়ে বয়ে যাচ্ছে। ব্যাপারটা কি হচ্ছে, সে একটা ভাসমান পদ্ধতিতে যেতে পারছে, সেটি বিশাল বড় হতো, সে থিতিয়ে পড়তো, আমার জলে তার বহন করে নিয়ে যাওয়ার ক্ষমতাটা নেই। তোমার কাছে যদি একটা ভারী ব্যাগ হতো, তুমি কি করতে, হাত চেঞ্জ করে নিয়ে যেতে। কিন্তু মেয়েদের যে এই যে মেয়েদের দেখবে এই যে ভ্যানিটি ব্যাগটা থাকে সাইডে, যে হাতের সাইডে যে ভ্যানিটি ব্যাগটা থাকে, ঠিক আছে তো, ওটা কিন্তু আমরা দেখতে পাই, ধরো একটা জলের সাথে সূক্ষ্ম কাদাকণা ভেসে যাচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু কখনো থিতিয়ে পড়ে যায় না, থিতিয়ে গেছে আবার উঠে যাবে, এরকম না, ওই একটানা চলছে। একটা মহিলা যেমন এক জায়গা থেকে এক জায়গায় যখন যাচ্ছে, সে যখন ভ্যানিটি ব্যাগটাকে নিয়ে যায়, ও কি রেখে যায় না, সে জানো তো, ও যেমন হেঁটে যাচ্ছে, ভ্যানিটি ব্যাগটাও তার সাথে সাথে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা সূক্ষ্ম জিনিস, ছোটো জিনিস, এটা খুব ভারী নয় তো এটা। তারপরে চলে যাবে তার থেকে আরেকটু বড় ব্যাগ, ধরো বাজারের ব্যাগ। তুমি যখন বাজারের ব্যাগটা নিয়ে আসছো, কী করছো, একবার হাত চেঞ্জ করছো, আবার একটু শক্তি নিলে, আবার হাত যাওয়ার শক্তি পেলে আবার হাত চেঞ্জ করছো, আবার খানিকটা নিয়ে যাচ্ছে। ঠিক তেমন আমাদের নদীর তলদেশে কী হয়, ওই সূক্ষ্ম বালিকণা থেকে আরেকটু বড় ছোটো যে নুড়িগুলো দেখতে পাই আমি, ধরো ছোটো কণা যেগুলো, ঠিক আছে, সেগুলো কী হবে না, জলের সাথে বয়ে যাচ্ছে। ধরো কোনো কারণে জলের গতিবেগ একটু কমে গেল, বা মনে হচ্ছে যেন জিনিসটা আমার ভারী লাগছে, ওখানে থিতিয়ে পড়ে, আবার খানিকটা আবার থিতানোর পরে আবার দেখো জলের গতিবেগটা কোনো কারণে বেড়ে গেলো, আবার খানিকটা যাচ্ছে। যেমন এই যে ব্যাগ, বাজারে ব্যাগ তুমি নিয়ে আসছিলে সোনারপুর বাজার থেকে, খানিকটা নিয়ে আসলে, আবার খানিকটা থাকলে, আবার খানিকটা হাত চেঞ্জ করে নিয়ে এলে, ঠিক তেমনই এই ছোটো নুড়িগুলো, সেগুলো কী হয়, লাফিয়ে লম্বদান পদ্ধতির মাধ্যমে এই ব্যাগটা যখন তুমি এখান থেকে ওখানে লাফিয়ে নিয়ে গেলে, ওখান থেকে লাফিয়ে নিয়ে গেলে, ঠিক নুড়ি কাকড়গুলো কী হয়, আমাদের জলের সাথে কিন্তু বয়ে যাচ্ছে, যখন তখন কী করে যাচ্ছে, ওই লাফিয়ে যাচ্ছে, একবার এখানে থিতিয়ে পড়ছে, একবার ওখানে থিতিয়ে পড়ছে, বুঝতে পারছো তো। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আপনার গড়ানো পদ্ধতি, গড়ি যাচ্ছে। আমরা গড়ি কোন ব্যাগ নিয়ে যাই, এই ট্রলি ব্যাগগুলো গড়ি নিয়ে যাই, বর ক্ষমতা নেই, মানে জলে টোটালি তো ভাসানোর ক্ষমতা নেই। একটা বড় নুড়ি, একটা গ্রাভেল, তাকে কি জল কী করছে, জল যাচ্ছে জলের স্রোতে, তাকে উল্টাতে এগিয়ে নিয়ে চলে যাচ্ছে, যেমনভাবে আমরা টানতে ট্রলি ব্যাগটাকে নিয়ে আসি। তাহলে ব্যাগের সাথে উদাহরণটা বুঝতে পারছো তো ব্যাপারটা, হ্যাঁ, মানি ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, বাজারের ব্যাগ, ট্রলি ব্যাগ, এই 4টে ব্যাগকে যেমন আমরা যে 4 রকমভাবে নিয়ে যাই, ঠিক তেমনই আমাদের নদীও কী করে, সেই যে পলি বালি করা বা আমাদের নুড়ি কাকড় বালি যে আমাদের, বা বিভিন্ন রকম যে বড় গ্রাভেলগুলো দেখতে পাই, সেগুলোকে কিন্তু তাদের সাইজ অনুযায়ী, তাদের সিচুয়েশন অনুযায়ী, তাদের বিভিন্ন রকমভাবে কিন্তু তাদেরকে বয়ে নিয়ে যায়। এটাকে আমরা বললাম কি নদীর বহন পদ্ধতি। ক্লিয়ার এ পর্যন্ত? তাহলে নদীর ক্ষয়কাজের পদ্ধতি বললাম কটা বলেছি, 5টা পদ্ধতি, আর নদীর বহন কাজ পদ্ধতি কটা বললাম, 4টে পদ্ধতি। 4টে পদ্ধতি কী বলো তাহলে? একটা হচ্ছে দ্রবণ পদ্ধতি, তারপরে হচ্ছে ভাসমান পদ্ধতি, তারপরে হচ্ছে লম্ফদান পদ্ধতি, তারপরে মানে ওর টোটালি ভেজানোর ক্ষমতা নেই, এত ভারী জলের মধ্যে ভাসতেই পারবে না, সে গড়ি যাচ্ছে। বোঝা গেল নিশ্চয় তো? তাহলে এটাকে আমরা বলছি সব কি ভাসমান পদ্ধতি বা বহন পদ্ধতি যেটাকে বলছি, ঠিক আছে? এগুলো নদীর সব বহন কাজ। আর লাস্ট আছে নদীর সঞ্চয় কাজ আর তেমন কোনো পদ্ধতি নেই, জাস্ট যায় সঞ্চিত হয়ে যায়। মানে নদীর সঞ্চয় কাজ বলতে কি, এবারে নদীর জলপ্রবাহের ক্ষমতা যতদূর পর্যন্ত সে বয়ে নিয়ে যেতে পেরেছে, যেখানে জলের ক্ষমতা নেই। একটা যেমন বৃদ্ধ মানুষ, যেমন কি হয়, তার বয়সের শেষ প্রান্তে গিয়ে, হ্যাঁ, তুমি যখন অল্প বয়স যখন ছিলে, দেখবে তুমি 50 কেজি 40 কেজি মাল একদম বয়ে নিয়ে চলে যাচ্ছ, তার যত বয়স বাড়তে থাকবে কমতে ফেলতে যাচ্ছ, আর পাচ্ছি না। তুমি যখন 40-45 বছর বয়স হয়ে যাবে, আমাদের বয়স হয়ে যায়, আমি এত পারি, 30 কেজি মতন মাল দাও, তুমি 30 কেজি মাল দিলে। এবার তুমি যখন আরও বয়স হয়ে যাবে, তুমি দেখবে এইটাও বওয়ার ক্ষমতা নেই, 2 লিটারের জলের বোতলটাও যেমন তোমার কাছে তখন কত কষ্ট লাগবে, ওটাকে যেন মানে ঘাট থেকে ফেলে দিতে পারলে বাঁচি। তো নদী যখন আমার মোহনার ঠিক কাছাকাছি চলে আসে, নিম্ন প্রবাহ বা আমাদের বদ্বীপ প্রবাহে যখন চলে আসে নদী, তখন এটাকে আমরা বলি নদীর বার্ধক্য পর্যায়ে। এই নদীর বার্ধক্য পর্যায়ে নদীর গতিবেগটা তেমন দেখবে খুব আস্তে যাচ্ছে, নদীর সেই বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতাটা কিন্তু তখন অনেকটা কমে যায়। তখন তার সেই বহন ক্ষমতাটা কমে যাওয়ার কারণে নদীর গতিবেগটা কমে, নদীর গতিবেগ কমে যাওয়ার বহন ক্ষমতা কমে যাচ্ছে। নদী তখন কী করে,
থিতিয়ে থিতিয়ে যেতে যেতে শুরু করে। অ্যাকচুয়ালি নদী কিন্তু যখন পার্বত্য অঞ্চল থেকে আমার সমভূমি প্রবাহে পড়ছে তখন থেকে কিন্তু নদীর গতিবেগটা হাফ হয়ে গেছে অলরেডি। তখন থেকে আমার পলল শঙ্খ পলল ব্যাজনী শুরু হচ্ছে, আর একদম শেষ প্রান্তে গিয়ে সে আমার বদ্বীপ, নদীর মোহনায় গিয়ে বদ্বীপ তৈরি করছে। আলটিমেটলি এইখান থেকে আর ওইখান পর্যন্ত কিন্তু নদী কোনো না কোনোভাবে সারা সঞ্চিত করতে করতে যাবেই যাবে, ঠিক আছে। সেটা নদীর মাঝখানে নদীর চর হতে পারে, নদীর একদম মোহনায় গিয়ে নদীর বদ্বীপ হতে পারে, বা আমাদের নদীর বদ্বীপ প্রভার ঠিক একটু আগে সমভূমি অঞ্চলে সেখানে আমার প্লাবনভূমি তৈরি করতে পারে, স্বাভাবিক বাঁধ তৈরি করতে পারে। আলটিমেটলি সে কিন্তু সঞ্চয় করতে করতে যাবে, বোঝা গেল জিনিসটা। তবে হ্যাঁ, একদম বদ্বীপ প্রবাহে না হলেও একদম যে সমভূমি প্রবাহে যেটা পড়ছে, যেখানে মেনলি অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি করে বা মিয়েন্ডার তৈরি করে, এখানেও কিন্তু নদী হালকা ক্ষয়কাজ করে, তবে ক্ষয়কাজের পরিমাণটা খুব সামান্য, ঠিক আছে। এখানে কিন্তু নদীর ক্ষয়কাজ তেমন আমরা দেখতে পাবো না। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাই যে অশ্বক্ষুরাকৃতি হ্রদটা তৈরি করে, নদীতে একটা নির্দিষ্ট পথে যাচ্ছিল, তার একটা নির্দিষ্ট পথে ক্ষয় করতে হয়, আলটিমেটলি ক্ষয় একটু হলেও কিন্তু সে পড়বে ওখানটায়, বোঝা গেল জিনিসটা। তো ক্ষয় সঞ্চয় দুটোই হবে ওখানটায়, বোঝা গেল জিনিসটা। তো যাই হোক, তাহলে উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, বিভিন্ন ভূমিরূপ, এগুলো এবার আমরা পড়বো সেই জিনিসগুলোকে। তাহলে নদীর কী কী কাজ করে সেটা আমরা জেনে নিলাম, নদীর ক্ষয় কাজ, বহন কাজ আর সঞ্চয় কাজ। এবার আমরা চলে যাবো নদীর ক্ষয় কাজের ফলে কী কী ভূমিরূপ তৈরি হয়। পার্বত্য, দেখো নদীর পার্বত্য অঞ্চলে ক্ষয় কাজ, আর নদীর মধ্যভূমিতে সঞ্চয় কাজ ও নিম্নভূমিতে সঞ্চয় কাজ, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা পড়বো।